Kalimullah, ACS CGIA, to present the keynote presentation of today's CPD. Mr. Kalimullah is the Vice President of CGIA Network Bangladesh and keynote presenter of today's event. Mr. Kalimullah, please. থ্যাংক ইউ মিরাজ ভাই। সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ সকাল যদি অন্য টাইম রিজিয়নে কেউ থাকেন, এবং আসসালামু আলাইকুম। তো আমরা সরাসরি টপিকে চলে যাই। তো ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, এটার উপরে আমরা আজকে একটু আলোচনা করব, এবং ইনকাম ট্যাক্স 2023-এর উপরে। তো অলরেডি মিরাজ ভাই আমার পরিচয় দিয়েছে। তো আমি সিজিআই নেটওয়ার্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। এছাড়াও অ্যাডজাম্প ফ্যাকাল্টি হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। প্লাস আমার নাজিয়া আইটি সলিউশনে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এবং বিজনেস কনসালটেন্ট হিসেবে, সিনিয়র বিজনেস কনসালটেন্ট হিসেবে আমি কাজ করতেছি, এবং প্রজেক্ট নিয়ে আমার আসলে কাজ করা বেশি হয়। তো আজকে আমরা আসলে এটা আমাদের প্রেসিডেন্ট স্যারও বললো যে আসলে সিপিডি বা নলেজ শেয়ারিং সেশন। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই সবাই এই জুন মাস আসলে আমাদের মধ্যে একটা কাজ করে যে আমরা ইনভেস্টমেন্টটা কিভাবে করতে পারি, বা লিগেল ওয়েতে আমার ট্যাক্সের যে লাইবিলিটি, সেই লাইবিলিটিটা একটা কমানোর একটা সুযোগ, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের মাধ্যমেই করা যায়। তো এটা ইলিগেল ওয়ে না, এটা মানে কর ফাঁকি দেওয়া না, এটা অ্যাকচুয়ালি মানুষকে ইনভেস্টমেন্টের জন্য আগ্রহ করার জন্য। আমাদের দেশের মেন্টালিটি হচ্ছে কনজাম্পশন মেন্টালিটি। আমরা চেষ্টা করি যে যা উপার্জন করতেছি বা আর্ন করতেছি আমি পুরোটা কনজিউম করে ফেলবো। তো এই মেন্টালিটি থেকে বের করার জন্য গভর্নমেন্টের একটা এজেন্ডা হিসেবে কাজ করছে যে ট্যাক্সের রিবেট পাওয়ার জন্য মানুষ যাতে বেশি বেশি করে ইনভেস্ট করে, এবং ইলিজিবল কিছু খাত আছে বা এলিজিবল কিছু জায়গা আছে যেখানে করতে পারে, সে ইনভেস্ট করতে পারে, সেই ইনভেস্টের এগেইনস্টে সে কি করবে, রিবেট পাবে, এবং লিগেল ওয়েতে সে তার ট্যাক্সের লাইবিলিটিটা কমাতে পারবে। তো ট্যাক্স রিবেট বা যেটা বলা হয় এটা আসলে কর রেয়াত, খাঁটি বাংলা হচ্ছে কর রেয়াত। কর রেয়াতের মানে হচ্ছে যে আপনার যে করটা আমি আমার যে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে ইনভেস্ট করার পরে একটা ট্যাক্স রিবেট বা কর রেয়াত দেওয়া হয়, এটাকেই বলা হয় ট্যাক্স রিবেট বা কর রেয়াত। তো এখানে আমাদেরকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফলো করে আমাকে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ আমার ইনভেস্টমেন্টের সুযোগ নাই, অন্য 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 যে অন্য কোথাও ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই, আমাকে এখানে ইনভেস্ট করতে হবে। দেন হচ্ছে যে পারপাসটা আসলে প্রাইমারি পারপাসটা হচ্ছে যে মূলত মানুষকে এবং ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, এখানে কিন্তু রিবেটটা কিন্তু কোম্পানিও কিন্তু রিবেট পাবে। কোম্পানি তার যদি যে জায়গাটাতে ইনভেস্ট করা দরকার সেখানে ইনভেস্ট করে, তাহলে সেই জায়গা থেকেও সে, আমরা কোম্পানি নিয়ে বেশি ফোকাস করবো না, আমরা ইন্ডিভিজুয়াল নিয়ে ফোকাস থাকবো। যেহেতু আমাদের যে কোনো প্রফেশনের যে কোনো ব্যক্তি, সেটা আমি নর্মাল স্যালারি পার্সন যদি হই, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ইনভেস্টমেন্টে যেতে হবে যদি আমি আমার ট্যাক্স লাইবিলিটিটা রিডিউস করতে চাই। আর ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে মূল ফোকাস, এটার উপরে বেস করে আসলে ইনভেস্টমেন্টটা করা হয়। আর ট্যাক্স রিবেট বা ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল আউটকাম। তো ইনভেস্টমেন্ট একটা পাইভটাল বা সিগনিফিক্যান্ট রোল প্লে করে যে ফাইন্যান্সিয়াল আউটকামের জন্য, আপনার ট্যাক্সের লাইবিলিটি কমিয়ে, প্লাস হচ্ছে যে আপনার ওয়েলথ অ্যাকুমুলেশনে সাহায্য করে। আমাদের ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ভেরিয়াস ইনভেস্টমেন্ট ভেহিকেল আছে, সেগুলোতে আমি যত ইনভেস্ট করবো তাহলে আমার আমার নিজের পার্সোনাল যে ওয়েলথটা সেই অ্যাকুমুলেট আবার হবে। আলটিমেটলি পার্সোনাল ওয়েলথ অ্যাকুমুলেশনের মাধ্যমে আমার টোটাল ওয়েলথটা অ্যাকুমুলেশন হয়, এবং এর ফলে কি হবে, আমার ওভারঅল ইকোনমিকের গ্রোথটা নিশ্চিত হবে। তো এখানে উৎসাহিত করা হয় যাতে মানুষ বেশি বেশি করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, ডিপিএস এবং আদার যেগুলো সেক্টর আছে সেগুলোতে ইনভেস্ট করে। তো ইলিজিবল সিকিউরিটিজ বা ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো, সেখানে প্রথমটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটার অ্যাভেলেবেল লিমিট হচ্ছে 5 লাখ। তো এখানকার ইনভেস্টমেন্ট ভেহিকেল যেগুলো আছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল,
আদার গভর্নমেন্ট ব্যাক সিকিউরিটি যেগুলো আছে, এখানে একটা মিসকনসেপশন আছে যেটা সরাসরি আমাদের অ্যাক্টে সঞ্চয়পত্রের কথা বলা নয়, পরবর্তীতে এটা আনা হয়েছে। তো সঞ্চয়পত্রতেও এই গভর্নমেন্ট সিকিউরিটিজটা সঞ্চয়পত্রের মধ্যে অন্তর্ভুক্ত, তো কেউ চাইলে সঞ্চয়পত্রতেও বিনিয়োগ করতে পারবে। দেন আসতেছে বিভিন্ন অ্যাপ্রুভ ইউনিট ফান্ডস, মিউচুয়াল ফান্ডস, ইটিএফ, কালেক্টিভ স্কিম, এটারও অ্যানুয়াল লিমিট হচ্ছে 5 লাখ। আর ইনভেস্টমেন্ট ভেহিকলস হচ্ছে ইউনিট ইউনিট ট্রাস্ট, মিউচুয়াল ফান্ডস, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস এবং আদার অ্যাপ্রুভ যে কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম আছে সেগুলোতে আমরা ইনভেস্ট করতে পারবো বা দেখাতে পারবো। দেন আসতেছে ডিপিএস, এইটার চেঞ্জ আসছে। আমরা এটার সবাই যারা আমরা মোটামুটি লো এবং মিডল ইনকাম, সবার একটা টেন্ডেন্সি থাকে ডিপোজিট পেনশন স্কিম যেটা বলে, অর্থাৎ প্রতি মাসে ছোট ছোট ইনকাম এগুলোকে আমরা অ্যাকুমুলেট করে ব্যাংকের বিভিন্ন ভেহিকেল আছে, মুদারাবা সেভিংস, ইসলামিক প্রোডাক্ট, তারপরে কন্ট্রিবিউটেড সেভিংস, 150 টাইমস সেভিংস, বিভিন্ন নামে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো অফার করে থাকে। তো এই খুবই লুক্রেটিভ প্রোডাক্ট। তো এটার লিমিটটা ছিল আগে 60,000, 60,000, এটা এখন বেড়ে হচ্ছে 1,20,000। অর্থাৎ আমি 1,20,000 পর্যন্ত ইলিজিবল আমি দেখাতে পারবো, কিন্তু আমি আরো বেশি ইনভেস্ট করতে পারবো। কিন্তু আমার ইলিজিবল যে ইনভেস্টমেন্ট খাত সেখানে আমি দেখাতে পারবো হচ্ছে আমার 1,20,000 টাকা পর্যন্ত। দেন হচ্ছে ডিরেক্ট স্টক ইনভেস্টমেন্ট, এখানে আমি আমার আনলিমিটেড যে কোনো শেয়ারে, যে কোনো লিস্টেড যে কোম্পানি আছে সেই লিস্টেড কোম্পানিগুলোকে আমি ইনভেস্টমেন্ট করতে পারি উইথাউট এনি স্পেসিফিক আপার লিমিট, কোনো স্পেসিফিক লিমিট নাই। দেন আসতেছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে যে আমার টোটাল ইন্স্যুরেন্স যেটা আছে সেটার 10%, অথবা আমি এই বছরে যতটুকু আমি প্রিমিয়াম পেড করছি সেটা, যেটা এই দুইটার মধ্যে আবার ছোটটা। দ্যাট মিনস আমি যদি 3,000 টাকা করে পেমেন্ট করি, তাহলে 3,000 টাকা করে কথা সে ফর 3,000 টাকা করে 3 × 36। আর আমার যদি ইন্স্যুরেন্সের ফুল অ্যামাউন্ট যে 5 লাখ হয়, 5 লাখের 10% হচ্ছে 50,000, 50,000 আর 36,000, তাহলে আমার ছোট হচ্ছে কোনটা, 36,000। তাহলে 36,000 হচ্ছে আমার অ্যালাউয়েবল লিমিট বা আমার অ্যানুয়াল লিমিটটা, এটা এটা বলতে পারি আমি। তো তারপরে আসতেছে বিভিন্ন আদার বিভিন্ন জায়গা বা সেক্টর আছে যেখানে ডোনেট করতে পারি আমরা, বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার বোথ, এখানে কি আসতেছে, দুইটাই আসতেছে। আমার এমপ্লয়ির কন্ট্রিবিউশন আসতেছে, সরি, এমপ্লয়ের কন্ট্রিবিউশন আসতেছে, আমার এমপ্লয়িরও কন্ট্রিবিউশন আসতেছে, দুইটাই আসতেছে। দেন হচ্ছে যে ন্যাশনাল লেভেল ইনস্টিটিউট সেট আপ লিবারেশন ওয়ারের জন্য, অর্থাৎ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট বা এগুলোর জন্য যদি আমি ইনভেস্ট করি সেটাও আমার ইলিজিবল। ফাদার অফ নেশন মেমোরি রক্ষার্থে, ফাদার অফ নেশন আমাদের জাতির পিতার মেমোরি বা স্মরণার্থে আমরা যদি কোনো সেট আপ করি, সেখানে যদি ডোনেট করি, সেটাও আমার ইনভেস্টমেন্টে আমি দেখাতে পারবো। অ্যাপ্রুভ জাকাত ফান্ড, জাকাত ফান্ডের ক্ষেত্রে আবার জাকাত ফান্ডের যে রুলস নতুন এস্টাবলিশ করছে 2023, সেই রুল অনুযায়ী যেটা আছে সেগুলোতে আমি ইনভেস্ট করি। এছাড়া বিভিন্ন হাসপাতাল, আইসিসিডিবিআর অ্যাপ্রুভ আরো আদার যে গভর্নমেন্ট ওয়েলফেয়ার এবং এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, এগুলোতেও যদি আমরা ডোনেট করি, সেই ডোনেশনটাকেও আমরা কি দেখাতে পারবো, আমার ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবো। এখন সবচেয়ে বড় যে জিনিসটা বা টিকি পার্ট যেটা আমার হচ্ছে যে ইনভেস্টমেন্ট আমি কিভাবে ক্যালকুলেট করব। এখানে 3টে জিনিস বলছে। প্রথম হচ্ছে যে আমার আপনার যেই ইনকামটা আছে সেই ইনকামের 3% ট্যাক্সেবল ইনকাম, সেটার 3%, অথবা আমার যে ইনভেস্ট করব সেই ইনভেস্টের 15%, অথবা 1 মিলিয়ন। এই তিনটার মধ্যে, অর্থাৎ হুইচ এভার ইজ লোয়ার, যেটা লেস হবে সেটাই হচ্ছে আমার হচ্ছে যে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবো, এবং ওইটার উপরে আমি রিবেটটা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি যে আমার ট্যাক্সেবল ইনকাম 50 লাখ, আমার ট্যাক্সেবল ইনভেস্টমেন্ট আমি কথার কথা আমি ইনভেস্ট করছি 40 লাখ। তাহলে আরেকটা, তাহলে 3% ট্যাক্সেবল এর হচ্ছে 50 লাখের উপর 3% আসতেছে 1,50,000। আর 50 লাখ 40 লাখের 15% আসতেছে 6 লাখ। আর 10 লাখ এই ম্যাক্সিমাম ক্যাপ, এই তিনটার মধ্যে ছোট যেটা, এই তিনটার মধ্যে ছোট আসতেছে 1.5 লাখ। তাহলে এইটা হচ্ছে যে আমার ট্যাক্স রিবেটের জন্য আমার ইলিজিবল হবে। আমি যে লাইবিলিটিটা থাকবে সেই লাইবিলিটিটার ক্ষেত্রে থেকে আমি বাদ দিতে পারবো। আমরা একটু আগেও দেখছি যে ট্যাক্সের স্ল্যাবটা চেঞ্জ হয়েছে। তো আমাদের দুইটা জায়গাতে চেঞ্জ আসছে। একটা হচ্ছে যে 3 লাখ ছিল, সেখানে হয়েছে 4 লাখ। আরেকটা ছিল 4 লাখ, সেটা হচ্ছে 5 লাখ। তো এটার পার্সেন্টেজটা ছিল 10 এবং 15, অর্থাৎ 16 থেকে 17 লাখ টাকা মিড লেভেল ইনকামের যারা, তারা একটা বিশাল সুবিধা পাবে।
প্রায় তার এখানে অ্যাভারেজের থেকে 15 থেকে 20 হাজার টাকার মতো একটা সেভিংস হবে। কিন্তু হাইয়েস্ট স্ল্যাবে যাদের ইনকাম অর্থাৎ মোর দেন 40 লাখ অথবা 38 লাখ, তাদের ক্ষেত্রে আসলে ট্যাক্স লাইবিলিটি কমে না, তাদের ট্যাক্স লাইবিলিটি বাড়ছে। আর নতুন যে স্ল্যাবে আমাদের যে মিনিমাম যে ট্যাক্স, সেই ট্যাক্সটা কমানো হয় নাই, মিনিমাম ট্যাক্সটা আগের মতো আনচেঞ্জ রাখছে। এবং সবাই মোটামুটি বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউট থেকে প্রথম যে ধাপটা, সেই ধাপটাতে চেঞ্জ করার জন্য একটা সবাই মোটামুটি প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ 3.5 লাখের জায়গায় এটা 4 লাখ করার জন্য। এটা করে না, এটা 3.5 লাখ টাকায় রাখছে। এটা হলো মেজর একটা চেঞ্জ। তো এই ইনভেস্টমেন্টের প্রেক্ষিতে আমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই ডকুমেন্টারি এভিডেন্স সাবমিট করতে হবে ফর দ্য কমপ্লায়েন্স, ফর দ্য রেগুলেটরি ইস্যু। আমাকে এটা সাবমিট করতে হবে। যে কোনো সময় যদি অডিটে পড়ি, তাহলে যাতে এটা আমি দেখাতে পারি বা বলতে পারি। তো এখানে সুযোগ নাই যে আমি মানে এসকেপ করতে পারবো। নেসেসারি যে কোনো ডকুমেন্ট, সাপোজ কথার কথা আমি ডিপিএস করছি, তাহলে ডিপিএস এর স্টেটমেন্টটা আমাকে দেখাতে হবে। প্রপার যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন আমাকে নিশ্চিত করতে হবে এই প্রভিশনের এগেনস্টে বা এই অ্যাক্টের এগেনস্টে। এগুলো আমাকে ফুললি ডকুমেন্টেড আমার করতে হবে। আমি জাকাত ফান্ড দেখাচ্ছি, আমি বলতেছি জাকাত ফান্ডে 25,000 টাকা আমি ডোনেট করছি, সেফ। তাহলে আমাকে ওই জাকাত ফান্ডের যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে এখানে আছে, সেখান থেকে যে রিসিপ্ট, সেই রিসিপ্টটা আমাকে অ্যাকুরেট এবং সঠিক রিসিপ্ট আমাকে এই আমার ট্যাক্স রিটার্নের সাথে সাবমিট করতে হবে। তো এভিডেন্সটা অবশ্যই অবশ্যই আমাকে মেনটেন করতে হবে, ডকুমেন্টেশন এভিডেন্স। এখন প্ল্যানিং কি করতে হবে? আমাকে থ্রু আউট দ্য ইয়ার প্ল্যানিং করতে হবে। এই যে এখন এই সময়টা হচ্ছে যে খুবই উপযুক্ত সময়, কারণ আমার 30শে জুনের মধ্যে আমার শেষ হয়ে যাবে। আমি যদি ইনভেস্ট করি, তাহলে আমাকে এই আমাদেরটা দেওয়া হয় ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার হচ্ছে যে আমাদের 23-24, আর ট্যাক্স ইয়ার হচ্ছে আমাদের 24-25। তো 24-25 ট্যাক্স ইয়ারের জন্য যদি আমি রিবেট নিতে চাই, তাহলে আমাকে অ্যাজ অফ 30th জুনের মধ্যে আমাকে কি করতে হবে? এই এই বছরের জুনের মধ্যে আমাকে ইনভেস্ট করতে হবে। সো আমাকে আজকে যদি 9 তারিখ, তাহলে আর হচ্ছে 20 দিন বা 22 দিন, মাঝখানে আবার ঈদের ছুটি আছে। সো আমাকে এখনই কিন্তু প্ল্যান করতে হবে, এই সপ্তাহ এবং লাস্ট সপ্তাহ, মাঝখানে একটা সপ্তাহ কিন্তু আমাদের ঈদের ছুটিতে চলে যাবে। তো নেক্সট উইকটা হচ্ছে যে, অর্থাৎ এই উইকটাই, নেক্সট উইকও বলবো না, এই উইকটা আসলে প্রপার টাইম আমার ইনভেস্টমেন্টের। যদি আমরা কেউ আগে ইনভেস্ট না করে থাকি, তাহলে আমাদের যে ইনভেস্ট গুলো আছে, ইলিজেবল যে খাতগুলো আছে, সেই খাতগুলোকে আমার ইনভেস্ট করতে পারি। তো এই প্ল্যানটা করা অ্যাহেড অফ আগামী বছরের জন্য যদি করি, তাহলে আমার কথার কথা আমি ডিপিএস করব, তাহলে আমি জুলাই থেকে একটা ডিপিএস ওপেন করার চেষ্টা করি, যাতে আমার 30শে জুন পর্যন্ত আমারটা কাভার করে। তাহলে আমি 1,20,000 যেহেতু বলতেছি, তাহলে আমি 10,000 টাকা অথবা 12,000 টাকা বা 5,000 টাকা, 8,000 টাকা, যেটা একটা প্ল্যান করবো আমার আমার ইনকাম অনুযায়ী, তাহলে আমি একটা রিবেটটা নিতে পারবো। সেই অনুযায়ী আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করব বা প্ল্যান করবো। তো ওভারঅল যে জিনিসটা এখানে হচ্ছে যে আসলে মানুষকে উৎসাহিত করার জন্য এবং কনজিউম নেচার থেকে বের হয়ে আসলে ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য। ইনভেস্টমেন্ট যখন যাবে আসলে রিসাইকেল হয়, এবং আলটিমেটলি এটা জিডিপিতে আসলে বিশাল ভূমিকা পালন করে। তো ক্যাপিটাল ফর্মেশন করতে পারে। সাপোজ কথার কথা, আমরা সবাই কম বেশি ব্যাগ এবং এনবিএফ এর সাথে জড়িত বা ক্যাপিটাল মার্কেটে আছি। তো আমরা সবাই জানি, যখন দুইটা ডিপোজিট, একটা হচ্ছে টাইম ডিপোজিট আর একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট হচ্ছে কোনটা? ডিমান্ড ডিপোজিট হচ্ছে যে আপনার কারেন্ট এবং সেভিংস অর্থাৎ রাখে যেগুলো, সেগুলো থেকে 90% থেকে 80%-এর মতো সব সময় তাকে ক্যাশটা মেনটেন করতে হয়, যাতে যে কোনো সময় আসলে আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু টাইম ডিপোজিট যেগুলো, অর্থাৎ টার্ম ডিপোজিট যেগুলো বলা হয়, দ্যাট মিনস ডিপিএস, এফডিআর বা আদার যে ইনভেস্টমেন্ট গুলো, এগুলো ব্যাংকগুলো চেষ্টা করে যে নতুন কোনো খাতে ইনভেস্ট করার জন্য, নতুন জায়গায় লোন বা এগুলো ওরা ট্রেজারি থেকে এগুলো মেনটেন করে। তো দেশের উন্নয়নের জন্য কিন্তু এই খাতেগুলো, এই ইভেন গভর্নমেন্টও কিন্তু কি করে আপনার ডেট করে বা লোন নেয়। এই যখন এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট গুলো এগুলো হবে, তখন কিন্তু এই গভর্নমেন্টের বিভিন্ন ইনভেস্টমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে যে আপনার যে লোনটা, সেই লোনটা কিন্তু নিশ্চিত হবে এভাবে। তো এর মাধ্যমে আমাদের ইকোনমিক গ্রোথ, ইনোভেশন এবং ডাইভার্সিফিকেশন ইনভেস্টমেন্টের সুযোগ আছে। তো এইটাই ছিল ওভারঅল। আর মূলত হচ্ছে যে একটাই মেসেজ দেওয়া, যে আমাদের যেহেতু 30শে জুনের মধ্যে আমাদের ইনকাম ইয়ারটা ক্লোজ হয়ে যাচ্ছে, তো এর আগে আমরা চেষ্টা করা আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে, সেই ইনভেস্টমেন্টটা যাতে আমরা করে ফেলতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, তো আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য, বা এই স্লাইড থেকে কিছু যদি ক্লিয়ার করা লাগে, আমি অবশ্যই অবশ্যই আনসার দেবো। থ্যাংক ইউ সবাইকে।
থ্যাংক ইউ কালিম ভাই। আমার একটা কোশ্চেন ছিল, ধরেন আমি ইনভেস্টমেন্ট করলাম 30 জুনের তারিখে, এই মাসে করলাম, সেটাকে আমি জুলাই উঠাতে পারবো? জুলাইতে কি ভাঙতে পারবো কিনা? ভাঙতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আমি ভাঙতে পারবো। আমাকে ইনভেস্টমেন্ট দেখাইতে হবে। আমি যদি 30শে জুন পর্যন্ত স্টেটমেন্ট শো করতে পারি, হ্যাঁ, ও আমার ওকে, এটা কিন্তু পরের বছরের ইনকাম বছরে চলে যাচ্ছে, তো এটা আমি হ্যাঁ, ভাঙতে পারবো। এটা পরের হ্যাঁ, বছরের হিসাব, কিন্তু আমি এই বছরের 30শে জুন পর্যন্ত যে কোনো, সাপোজ কথার কথা, আমি সঞ্চয়পত্রতে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম এটা আজকে। কালিম ভাই একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম জি জি, হ্যাঁ, বলুন। সেটাই। অবশ্যই অবশ্যই। জি। যে ওই এটা একটা প্রভিশন আছে এরকম যে করা যাবে না। যে কোনো ইনভেস্টমেন্টের যদি কোনো টেনিউর থাকে, ফর এক্সাম্পল আমি যদি ইয়েতে করি, সঞ্চয়পত্র যে 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র ও আছে, আবার 5 বছরও আছে। হুম। যেটা 5 বছর, সেটাকে 5 বছর টেনিউরটা ফুল ফুল নিয়ে করতে করতে হবে। হবে, রাখতে হবে। না 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 এবং না যেটা না, 3 বছর, সেটা 3 বছর রাখতে পর্যন্ত হবে না, পূর্ণ মেয়াদে রাখতে হবে। রাখতে হবে না, 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 রাখতে হবে এমন একটা না, না, কালিম ভাই, এখানে একটা ওই যে গত বছর আগের বছর একটা আইন হয়েছে যে আপনি এসআরও যে আছে, একটা এসআরও আছে। এসআরও আছে, রিবেট নিবেন, সুবিধা নিবেন, কিন্তু আপনি 30 তারিখে করলেন, আবার জুলাই মাসে গিয়ে ভেঙে না ফেলেন। না, সেটার ক্ষেত্রে এটাই গভর্নমেন্টের বলতেছি। বেনিফিট কি? হ্যাঁ হ্যাঁ, এইটাই বলতেছি, এটার ক্ষেত্রে যে যেটা হচ্ছে ভেঙে ফেলে মানুষ, হ্যাঁ, যদি এটা রাখতে হবে, যদি এটা যদি পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, অডিটে ধরা পড়ে তখন কিন্তু ধরা এই পরে ফাইন করবে, রাইট, ফাইন করবে। রাইট, হ্যাঁ, সেটাই। সেটাই বলতেছি, সে ভাঙতে পারবে, মানে ভাঙার সুযোগ আছে, বাট সে রিবেট নিল, হ্যাঁ, 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 অডিটে পরে তখন তাকে ফাইন করবে, আমি সেটা ফাইন বলতেছি। করবে, হ্যাঁ, কিন্তু সেটাই। হ্যাঁ, হ্যাঁ, এমন ওইটা না যে ঠিক আছে, মানে ভাঙতে তো পারবেই, জি জি ভাঙতে পারবে, সে লিবারি তার যে কোনো সময় আছে। জি। বাট সেটা অডিটে পড়লে বা কখনো যদি তাকে মানে এনবিআর চায় যে এটা শো শো উদ্দেশ্যটা করতে, সৎ, বা এটা হ্যাঁ, উদ্দেশ্যটা উদ্দেশ্যটা সৎ সৎ থাকতে থাকতে হবে, উদ্দেশ্য সৎ সৎ থাকতে থাকতে হবে। হবে। জি জি, হ্যাঁ, এই উদ্দেশ্য সৎ থাকতে হবে, মানে ফাঁকি দেওয়ার জন্য না। এখানে কিন্তু এই যে এখানে বলা, রাইট। প্রথমে আমরা মেসেজ দিছি কিন্তু যে লিগ্যাল ওয়েতে আমি ট্যাক্সের লাইবিলিটিটা কমাবো, তার মানে আমি কিন্তু ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য না, আমি আসলে ইনভেস্টমেন্ট, প্রকৃত ইনভেস্টমেন্ট করতেছি, সেটাই এনশিওর করার জন্য। এই জন্য কিন্তু আমি ডকুমেন্ট এবং কমপ্লায়েন্স আমি ট্যাক্স এভোয়েশন না করে এই অ্যাভয়েডেন্সে যাব। অ্যাভয়েডেন্সে যাবো। ইয়েস ইয়েস, ট্যাক্স অ্যাভিশন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাইয়া, থ্যাংক একটু ইউ। একটা কোশ্চেন ছিল ভাইয়া, একটু কলিম ভাই, আমি ওই যে একটু আগে যেটা বললো যে মিরাজ ভাই আর আজিজ ভাই, যে আমি যদি আসলে ওই যে সঞ্চয়পত্র এগুলোতে ইনভেস্ট করি, যে এটা টেনার আছে ওইটা আমার কমপ্লিট করতে হবে, বাট আমি যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করি তাহলে তো ওটা তো আমার তো কোনো পিরিয়ড নেই। আমি যদি 29 তারিখ বা 28 তারিখে কিনি, আমি যদি জুলাইয়ের 1 তারিখে 2 তারিখে যদি আমি সেল করি, তাহলে তো এটা আমার তো আর কোনো এখানে নন কমপ্লায়েন্সের কোনো ইস্যু নাই। না, না, ঠিক আছে কি? সেক্ষেত্রে নন কমপ্লায়েন্স সেটাতে কিছু সমস্যা নাই। নাই, কিন্তু আমাদের সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইনভেস্ট করে হচ্ছে সঞ্চয়পত্রে, সেজন্য ওই জায়গাটা ওখানে মেকানিজম করার জন্য ওখানে কিন্তু এটা করছে। হ্যাঁ, ও এটা আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে, এখানে ওকে, তিন থ্যাংক ইউ ভাই। তিন আচ্ছা মাসও ভাই, যদি, জি, আছে। আর একটু 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 সাপ্লিমেন্ট বলি বা আমি বলতেছি একটু, যদি আপনার মনে করেন 3 মাস পার হয়ে যায়, একটা হুম। একটা কোয়ার্টার পার হয়ে যায়, কারণ তখন হচ্ছে ইন্টারেস্টটা ক্যাপ হয় আর কি, বা ইন্টারেস্টের জন্য ইলিজিবল হয়ে যায়, তো তখন কিন্তু আপনি যদি আপনার এটার এই সঞ্চয়পত্রটা ভাঙতে যান, তখন কিন্তু আপনাকে ওই ইন্টারেস্ট সহ ফাইন সহ দিতে হবে। এটা কিন্তু করতে হয়, কিন্তু তার আগে যদি ভাঙে তাহলে আসলে ওই ফাইনটা দিতে হয় না, কিন্তু ওটার জন্য ফাইন দিতে হয় ইন্টারেস্ট সহকারে আর কি। আচ্ছা, শফিক ভাই কি বলতেছিলেন, বলুন। জি, আমার কোশ্চেনটা আছে, ওনাদের সাথে আমি অ্যাড করতে যাচ্ছি। সে মনে করেন আমি জুন মাসে 5 লাখ টাকা আমি শেয়ার ইনভেস্টমেন্ট করলাম, আর সেক্ষেত্রে আমি এটাতে আমার ইনভেস্টমেন্ট হিসাবে যাচ্ছে, এবং জুলাই মাসে এসে আমি এই ইনভেস্টমেন্টটা উইথড্র করে ফেললাম। নেক্সট ইয়ারের জুলাই মাসে পরবর্তীতে আমি আবারও 5 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম। দেন নেক্সট ইয়ারে যখন আমি ইনকাম ট্যাক্স করব, সেক্ষেত্রে কি আমি ইনভেস্টমেন্টে 5 লাখ দেখাতে পারবো, না আমার উইথড্র এবং ডিপোজিট দুইটা মিলে তো জিরো হয়ে যাচ্ছে? না, আপনি আমার কি সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট 5 লাখ হবে? না, সেক্ষেত্রে তো আপনি পারবেন না। না না, আমি এখানে কি বলি, আমি বলি প্রথমে হচ্ছে যে আমরা সবসময় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি, কিন্তু আমার জি ইন্ডিভিজুয়াল জি, ট্যাক্সের জন্য আমার হুম হুম, সোর্স কোনটা, আমার এক্সপেন্স কোনটা, অর্থাৎ আমার এই পাশ থেকে ইনকাম, এই পাশ থেকে এক্সপেন্স, কথার কথা মানে, বা আমি হ্যাঁ হ্যাঁ, যদি বলি ডেবিট ক্রেডিট, হ্যাঁ, তাহলে আমার হুম কত হুম বছরের, আমার তো ইনকামটা আসবে, প্রথম প্রথম সোর্স হচ্ছে ইনকাম। তো ইনকামের হুম 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 এগেনস্টে আমি ইনভেস্টমেন্ট এবং আমার খরচ এগুলো দেখাবো। প্রথম কথা হচ্ছে এটা এটা মিলতে হবে, আমার যেভাবে হোক এটা মিলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে হুম যে আপনি যেটা, এই যে ইনভেস্টমেন্ট ছিল সেটাকে আপনি কি করছেন, ক্যাশে কনভার্ট করছেন, তাহলে ক্যাশ বাড়ছে, তো ক্যাশ এখানে হুম হুম, বাড়বে, আবার ওখানে গিয়ে কি হবে, আপনার আরো ইনভেস্টমেন্ট আসবে, তার নতুন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হয়ে কিন্তু গেল। 5 লাখ, বাট আপনার ক্যাশে হুম কি হবে, এগুলো কিন্তু ওই যে যে ফিগারটা আছে অ্যাসেটে কিন্তু ওইটা রিফ্লেক্টটা হবে, আপনার বাড়বে হুম কমবে। তো আলটিমেটলি হুম, আপনার ইনভেস্টমেন্ট 5 লাখই থাকবে আর কি, নতুন ইনভেস্টমেন্ট হিসেবে। তার মানে নেক্সট ইয়ার আমার ইনভেস্টমেন্ট 5 লাখই দেখাবে? জি, 5 লাখই হ্যাঁ, হ্যাঁ, দেবে।
লাখ আপনি যাবে। কোনো ইনভেস্টমেন্ট হবে না, ক্যারি ফরওয়ার্ড হবে না ফর দ্য ইয়ার। ইনভেস্টমেন্ট ক্যারি ফরওয়ার্ড হবে না, মানে দুইটা হবে না তো, 5 + 10 হওয়ার কথা ছিল, যদি না 10 হয় হবে না। তখন এখন 5 হবে আর কি, 5 থাকবে। কিন্তু তার মানে ক্যাশ এখানে নেট ইনভেস্টমেন্ট, নেট এখানে ইনভেস্টমেন্ট নেট হবে না। ইনভেস্টমেন্টটা কোনো ফ্যাক্টর না। না নেট ইনভেস্টমেন্টের ফ্যাক্টর না। ওকে, মানে থ্যাংক ইউ। ওই টাকাটা ক্যাশে চলে যাবে। আপনি যেহেতু ক্যাশ করতেছেন, ক্যাশে কনভার্ট করতেছেন, হয় ক্যাশে যাবে, নাহলে আপনার এক্সপেন্সে যাবে, বা অন্য কোনো কোথাও যাবে। না, যেটা আপনি করবেন, অ্যাসেটে চলে ইনভেস্ট যাবে। করবেন, অ্যাসেটে চলে যাবে, অ্যাসেটে মোট থাকবে, ইনভেস্টমেন্ট থেকে অ্যাসেটে ট্রান্সফার হয়ে যাবে জি জি, আপনি সেটাই যখন বলতে এটা করবেন। আবার যখন ইনভেস্ট করবেন, ক্যাশ অথবা ব্যাংক কমে ইনভেস্টমেন্টে আবার ঢুকবে। পারবে। জি আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস যেটা আমি বুঝতে পারলাম, ইনভেস্টমেন্ট উঠানোর কোনো ফ্যাক্টর না, ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। জি জি জি, এখানে মূল ফোকাস ইনভেস্টমেন্টটা করা। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, রাজীব ভাই আসছে, রাজীব ভাই কিছু সাপ্লিমেন্ট করে। থ্যাংক ইউ। আচ্ছা, শুরু করতে পারি না আল্লাহ নামে? জি জি প্লিজ। Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum. Welcome you all to the CPD on tax rebate on investment in Bangladesh, organized by